আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ঈদের পরে এটা আমাদের প্রথম এপিসোড। আশা করি সবার ঈদ আনন্দ ভালোই কাটছে। তো আজকে যে দুইটা কাহিনী আমি আপনাদের বলবো, দুইটা ইমেল। আমাদের মোটামুটি আমরা এবার অনেকগুলো ইমেল পেয়েছি। তো এর মধ্যে আমাদের ভালো লাগা দুইটি ইমেল আজকে আমি বলবো। তো আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি আবার বলে দিই। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো bhootghonta@gmail.com। স্পেলিংটি হলো BHOOT ভূত GHONTA ঘন্টা@gmail.com। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে ভিডিওটা আপলোড হলে আপনার সাথে সাথে পেয়ে যান। আর সর্বোপরি কমেন্টস করবেন আমাদেরকে যে কাহিনীগুলো আপনাদের কেমন লাগছে। তো এই ছিল প্রথম ইন্ট্রোডাকশন। হয়তো ইন্ট্রোডাকশন একটু লম্বা হয়ে গেছে, যাই হোক। এখন আমি আমার প্রথম ইমেইলে চলে যাচ্ছি। তো ইমেলটি আমাকে যে পাঠিয়েছে ওনার নাম হলো জয়, ডাকনাম। উনি কুষ্টিয়া জেলা থেকে পাঠিয়েছে। উনি কুষ্টিয়া কোন গ্রাম বা থানা উল্লেখ করতে মানা করেছেন, কারণ কাহিনীটি এরকম, যদি আমি এটা গ্রাম উল্লেখ করি তাহলে যে কেউ চিনে ফেলবে। কারণ এটা একটা, আপনি ওই জায়গার মিথ বলতে পারেন। মিথ বলতে বোঝায় অনেক বছর যাবৎ চলে আসছে মানুষের মুখে মুখে। তো সেরকম একটা কাহিনী এটি। তো উনি যেভাবে এখানে আমাদেরকে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। তো এই কাহিনীটি হলো জয়ের দাদার। তো মোটামুটি অনেক আগের। তো আমি তার দাদা হয়ে গল্প কাহিনীটা আপনাকে বলবো। তখন আমার বয়স মোটামুটি 20 থেকে 22। বুকে ভরা সাহস, কোনো কিছু মানতে চাই না, এমন একটা বয়স। তো আমাদের গ্রামে মানুষের মুখে শুনতাম যে একটা বট গাছ, আমাদের বাড়ির 1 মাইল গেলে একটা বট গাছ, আর আরেকটা প্রায় 2 কিলোমিটার মধ্যে পরে একটা বেল গাছ। তো এই দুইটা নাকি অনেক খারাপ। তো আমি কোনো সময় এগুলো দেখিনি, বিশ্বাসও করতাম না, যদি নাকি আমার সাথে ঘটনা না ঘটতো। তো সেই ঘটনাটাই আমি এখন বলবো। তো আমার মাছ ধরা খুব নেশা ছিল, আমি মাছ খুব ধরতাম। তো দেখা যেত যে মাঝে মধ্যেই আমি রাত হলেই বাসা থেকে বেরিয়ে যেতাম। তখন তো এত কারেন্ট আমাদের ওখানে যে সারেনি, তো হারিকেন বা কুপি এটাই ছিল আমাদের সম্বল। তো আমি মোটামুটি তাড়াতাড়ি বাসায় চলে আসতাম। তো সেদিন রাত করেই মাছ ধরার জন্য আমি বের হলাম। চিন্তা করলাম যে আজকে একটু রাতে মাছ ধরতে যাই। সেদিন আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। আর আপনারা জানেন বৃষ্টির সময় মাছ একটু বেশি পাওয়া যায়। তো আমি চিন্তা করলাম আজকে যাই, দেখি যদি ভালো মাছ পাওয়া যায়। তো আমি হারিকেনটি নিয়ে বের হয়েছি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো যখন আমি ওই বটগাছটা ক্রস করলাম, তো একটা শব্দর মতো আসলো আমার কানের মধ্যে যে এত রাতে কই যাস। আমি এদিক ওদিক তাকাইলাম, কেউই নেই। আর আমি তখন এগুলো বিশ্বাসও করতাম না, ভাবছি হয়তো বা আমার কোনো বন্ধু বা কেউ বা পরিচিত কেউ ডাক দিছে। তো আমি হাঁটা দিছি। হাঁটতে হাঁটতে
প্রায় ওই বেল গাছের কাছে চলে আসছি। একটা কথা বলে রাখি, আমি যে জায়গায় মাছ ধরতে যাব ওই জায়গাটা মোটামুটি বেল গাছের সাথেই। তো প্রায় 2টা গাছ আর আমাদের প্রায় 2 মাইলের মতো পথ। তো বেল গাছের ওখানে যখন গেলাম তো তখন শুনশান চারিদিক। আর তখন মোটামুটি অনেক আগের কথা, তো তখন তো আর এত মানুষজন আপনার চলাফেরা করতো না। তো আপনার বেল গাছের পাশেই আপনার হলো আপনার শ্মশান ঘাটের যে ঘাটটা, সেখানে আর কি আমি মাছ ধরার চিন্তা ভাবনা করলাম। তখন আমার মানে 20-22 বয়স, শরীরে রক্ত টকবক করতেছে, ভয় ভীতি বলতে কিছু নাই। তো যাই হোক, মাছ ধরা শুরু করলাম। মোটামুটি মাছ পাইতেছি। তো চিন্তা করলাম যে যেহেতু পাইতেছি আরও কিছুক্ষণ ধরি। তো এইভাবে করতে করতে মোটামুটি আপনার ঘন্টা 2 পার হয়ে গেল। তো চিন্তা করলাম যাই হোক, মাছ যেহেতু মোটামুটি পাইছি, এখন বাড়ি যাওয়া যায়, অসুবিধা নেই। তো আমি বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম, সব কিছু ঠিকঠাক করতেছি। তো এর মধ্যে হঠাৎ দেখি বেলগাছটা ছিল আর কি আপনার কদবেল না, জাতি বেল, যে বড় বেলগুলা, ওই গাছ আর কি। একটা বেল ধাম করে পড়লো আমার সামনে, আরেকটু হলে মাথার উপরে পড়তো। আমি চিন্তা করলাম বেল গাছ থেকে বেল পড়ছে, অথবা বেলটা পেকে গেছে, কারণ বেল না পাকলে বেল পড়ার কথা না। আর বেল আপনার অনেক শক্ত হয়, বেলের গাছের মানে বেলের বোটাটা। তা আমি চিন্তা করলাম হয়তো বেলটা পেকে গেছে, বেলটা নিয়ে যাই তাহলে সাথে করে। তো আমি যখন বেলের দিকে যাইতেছি, কিছুক্ষণ মানে আমি দেখতেছি বেলটা ওখানে আছে। তা আমি যখন সব ঠিকঠাক করতেছি, আবার তাকে দেখি বেলটা নাই। আমি তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার। আমি দেখলাম বেলটা আছে একটু আগে, এখন আবার আমি আমার জাল টাল ভরতে আর বড়শি ভরলাম, তাতে দেখি বেলটা নাই। কি জানো, হয়তো বা চোখের ভুল হইতে পারে, আর বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি। যাই হোক, আমি ওখান থেকে রওনা দিলাম। তো রওনা দিয়ে কিছু দূর আসলাম, আসার পরে দেখি একটা লোক আমার দিকে আগে আসতেছে। তা আমি চিন্তাম যাক, ভালোই হয়েছে, এত রাতে একা একা একটা মানুষ তো দেখা গেল। তো উনি যখন আমার সামনে আসলো, আমাকে জিজ্ঞেস করলো যে তুমি এত রাতে কোথায় গেছিলা। তো আমি তাকে চিনি না। আমি বললাম যে আমি তো মাছ ধরতে গেছিলাম। বলে এত রাতে মাছ ধরা ঠিক না, তাড়াতাড়ি বাসায় যাও, আর তো বিপদ হবে। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি কে। উনি বললো যে তুমি আমাকে চিনবা না, আমি পাশের গ্রামে থাকি। বলে উনি হাঁটা দিল, কিন্তু ওনার কাছে না আছে টর্চ লাইট, না আছে ছাতি, না আছে হারিকেন, কিছুই নেই। আমি চিন্তা করি কী ব্যাপার, লোকটা তো অন্ধকারে সুন্দরভাবে হাইটে চলে যেতেছে কীভাবে। তো যাই হোক, ওনার সাথে কথা বলার পর আমি আবার হাঁটা দিলাম। আমি বললাম কে না কে, কিন্তু তার একটা কথা আমার মনে ভিতরে গেঁথে গেল, সেটা হলো সামনে বিপদ আছে, তাড়াতাড়ি যাও। আর এমনি আমি শুনছি যে এই বট গাছটা আর বেল গাছটা অনেক খারাপ, মানে আপনি বুঝতেই পারতেছেন, গ্রামে মানুষের ভয় থেকে এইসব ভয় আমার তখন বেশি, কারণ আগের দিনে মানুষ এত আপনার খারাপ ছিল না। তো আমি আস্তে আস্তে বট গাছের দিকে আসতেছি। তখন যখনই বট গাছে প্রায় কাছাকাছি চলে আসছি, তখন বট গাছ থেকে শব্দ আসতেছে একটা, মাছগুলো রেখে চলে যা, মাছগুলো রেখে চলে যা, আমার অনেক ক্ষুধা পাইছে, যদি না রেখে যাস তোর অনেক ক্ষতি হবে। তা আমি যেই বলতেছে তার উদ্দেশ্যে বললাম যে আপনি যেই হন, আমি মাছগুলো অনেক কষ্ট করে ধরছি, আমি আপনাকে কেন দিব। তখন আবার শব্দ আসতেছে, তুই রেখে যা, নাহলে তোর অনেক বড় ক্ষতি হবে।
তো আমি চিন্তা করলাম যে কে নাকি আমার সাথে দুষ্টুমি করতেছে। তো আমি কি করলাম, হাঁটা দিলাম। হাঁটা দেওয়ার পরে আমি যখন আর একটু সামনের দিকে তাকালাম, দেখলাম যে বিশাল বড় এক লম্বা অনেক উঁচা, আমি তার পাই দেখতেছি কিন্তু তার মাথা পর্যন্ত আমি দেখতে পারতেছি না, এত বড় লম্বা। তখন ওটা আমাকে বলতেছে যে তুই আমার পায়ে নিচ দিয়ে যা। তা আমি তো এত কিছু বুঝি না, কারণ আমি এগুলো বিশ্বাস করতাম না। তো আমি বললাম কেন, আমি এই সাইড দিয়ে যাই। বললো যে না, এই দিক দিয়ে যেতে হবে তোর। তো এই কথা বলার পরে যখন আমি তার কথা মানলাম না, সাইড দিয়ে যাওয়া শুরু করলাম, তখন সেটা একটা ছোট বামনের মতো হয়ে গেল, হয়ে আমার সাথে মানে ধস্তাধস্তি শুরু করলো। ধস্তাধস্তির মধ্যে রীতিমতো সে আমাকে প্রহার মার দেওয়া শুরু করলো, ঘুষি লাথি, আমিও শুরু করলাম। তো এইভাবে অনেকক্ষণ চলতে থাকলো, আমি মানে তার সাথে পেরে উঠতেছি না। আমি চিন্তা করলাম একটুকু একটা বামন মানুষ, এর সাথে আমি পারতেছি না, আমার গায়ে এত শক্তি, আমি 20-22 বছর যুবক। এরকম করতে 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 তো একসময় অনেক ক্লান্ত হয়ে গেলাম। তো ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে আমাকে কি করলো, পাশে একটা খাল ছিল, সে আমার সেই খালের মধ্যে মানে অ্যাজ আপনারা বলতে পারেন যেভাবে পুতুল ফেঁকে ফেলায় দেয়, ঠিক সেইভাবে আমাকে ফেঁকে ঢিলা মারলো পুকুরের মধ্যে। আমার তো সেন্স ছিল, পরে আমি বলতে পারি না। পরে যখন সকালবেলা আমি আমার চোখ খুললাম, তখন দেখি যে আমি আমার বাসায়। তো বাসার সবাই জিজ্ঞেস করলো যে কি হয়েছিল তোমার, তুমি পুকুরের খালের মধ্যে পড়েছিলা। তখন খালে হাঁটু পানি। তখন আমি রাতের কাহিনীগুলো মনে হলো, বাসার সবাইকে বললাম। এবার তো মনে করেন শরীরটা সব ব্যথার সাথে মানে রীতিমতো যুদ্ধ করছি, তারপরও পারিনি। তো তারা বললো ঠিক আছে, তুমি আর কোনোদিন রাতে বেলার মাছ ধরতে যাবা না। হুজুরকে খবর দিয়ে আমাকে পানি পড়া, আল্লাহর কালাম দিয়ে ফটো দিয়ে দিল, ইনশাল্লাহ তারপর আর কোনো ঘটনা ঘটেনি। এরপরে আমি আর রাত্রে কোনো সময় মাছ ধরতে যাইনি। এটা ছিল আমার ফার্স্ট কাহিনী। আশা করি আপনাদের ভালো লাগছে। আমার সেকেন্ড কাহিনী যেটা বলবো, সেটা একটা মানে মাছ ধরার কাহিনী বলতে পারেন, কিন্তু মাছ ধরার কাহিনী হলেও এটা কাহিনীটা একটু অন্যরকম। তো তখন এটা আমার একটা সংগ্রহ করা কাহিনী। এটা এক ছোটো ভাইয়ের কাছ থেকে শোনা। উনিও যখন মানে গ্রামে থাকতো তখনকার কাহিনী। তো ওদের বাড়ি হলো সিলেট। তো সিলেটে তখন ওরা থাকে। তো একদিন মামা ভাগিনা চিন্তা করলো, মামা ওদের সাথে থাকতো। তো মামা ভাগিনা চিন্তা করলো যে আজকে মাছ ধরতে যাবে। তারপরে জানেন যে সিলেটে সুরমা নদী নাম করা, তো ওই নদীতে মাছ ধরতে যাবে, ওর আশেপাশে ওদের বাড়ি। তো মামা ভাগিনা যে কথা সেই কাজ, দুজনে রাতে বের হয়ে গেল। তো বের হয়ে আপনার মোটামুটি মাছ ধরতেছে ভালোই, মোটামুটি টুকটাক করে। তো হঠাৎ দেখলো কি যে আপনার ওদের মানে জালে মাছের বদলে একটা হাত চলে আসছে। হাতটা কবজি পর্যন্ত কাটা, কিন্তু হাতের আঙ্গুলে একটা আংটি। আংটিটা গোল্ডের, স্বর্ণের। মামা বললো আর কি ভাগ্নেকে, যে ভাই না এই হাতটা দেখছো, ভয় পাইছো? বলে না, ভয় পাইনি, কিন্তু হঠাৎ দেখছি তো একটু খারাপ লাগছে। তো বলতেছে হাতটা কান্না কার, দেখো স্বর্ণ একটা আংটি পরা, হয়তো বা মেয়ে মানুষের হাত, তা হাতে জাল থেকে ছুটা ফালাই দাও। তো ভাগিনা বলল কি বলেন মামা, স্বর্ণের আংটি ফালাই দিব? তো বলে তাহলে কি করবা? চেষ্টা করি দেখি যে ছুটানো যায়। তো এটা আঙ্গুলের সাথে এমনভাবে আপনার ঢুকানো যে আঙ্গুল থেকে আংটিটা খুলতেছে না।
অনেক চেষ্টা করলো, খুলে না। পরে ভাগিনা বলল, মামা আঙুলটা কেটে ফেলি, তারপরে এভাবে খুলে আসবে আংটি। মা বলল, না এটা করা ঠিক হবে না কাজটা। বলে, না কোনো সমস্যা হবে না, আমি করি। পরে নৌকায় ছুরি ছিল, ওই ছুরি দিয়ে আঙুলটা কেটে ফেললো। কেটে পরে বাকি যে হাতটা কবজি সহ ওটা ফেলে দিল। পরে আংটিটা বের করলো, আংটিটা বের করে ও নিজের হাতে পড়লো। তারপরে সকালের দিকে ওরা মাছ টাছ ধরে বাসায় চলে গেল। তারপর থেকে ভাগিনার অনেক জ্বর, মানে সিরিয়াস জ্বর, জ্বর নামেই না। 2 দিন পার হয়ে গেল, জ্বর নামে না। তো মামা তো পুরো কাহিনীটা জানে। তো আংটিটা আঙুল থেকে খুলে ফেললো, তারপরও জ্বর নামে না। পরে ডাক্তার নিয়ে আসলো, ডাক্তার ওষুধ দেয়, না কোনোতেই কোনো কিছু হচ্ছে না। টেস্ট করাইলো, না সবই নর্মাল আসতেছে। পরে যেহেতু এটা একটা মানে হাতের কাটা জিনিস, এটা কোনো অন্য কিছু হইতে পারে, মামা চিন্তা করলো। তো মামা কি করলো, মামা এক কবিরাজকে ডাক দিল, যে পুরা কাহিনী বললো। পরে কবিরাজ বলল যে ঠিক আছে, আমি এটা একটু দেখি। পরে উনি ওনার মানে তান্ত্রিক নাকি যে কবিরাজ, তো কবিরাজের মাধ্যমে উনি জিনিসটা বের করলো যে এই যে আপনারা হাত থেকে আংটিটা কাটছেন, এটা আপনাদের কাটা ঠিক হয় নাই। তো বলে কেন? বললো যে এটা একটা জিনের ছিল হাত, সে ওখান দিয়ে যাইতেছিল, কিন্তু সে ওই হাতটা তার কাটা পড়ে কোনো এক কারণে। কিন্তু আপনারা ওই আংটিটা খুললেন ঠিক আছে, কিন্তু আপনাদের ওই আঙ্গুলটা কাটা ঠিক হয় নাই। এর জন্য আপনার ভাগিনার এই অবস্থা, জিন প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। তো মামা বললো, তাহলে কি করা যায়? কবিরাজ সাহেব বললো, ঠিক আছে, আমি ওইটাকে আপনাকে ডাকাই, জিনকে ডাকাই, জিজ্ঞেস করি কি করলে আপনাদেরকে ক্ষমা করবে। তো কবিরাজ সাহেব বৈঠক দিলেন। বৈঠক দেওয়ার পর জিনকে হাজির করলেন। হাজির করার পর জিনের সাথে অনেক কথা হওয়ার পরে জিনকে জিজ্ঞেস করতেছে, তুমি কি করলে ওনাকে মাফ করবো, তো ভুলে কাজটা করে ফেলছে। তো জিন বলল, ভুলে করুক আরই করুক, ও আমার একটা আঙ্গুল কেটে ফেলছে, আঙ্গুলের পরিবর্তে আমার আঙ্গুল চাই। তখন কবিরাজ বলে, এটা কোনো কথা বললা? ও তো না বুঝা করছে, এখন অন্য কিছু মাধ্যমে যদি হয়। বলে, না অন্য কিছু মাধ্যমে হবে না, আংটি রেখে দে, কিন্তু আমার আঙ্গুল চাই। আজকে রাতের মধ্যে আমার আঙ্গুল নিয়ে যাব। এ কথা বলে জিন চলে গেল। তো রাত পোহাইলো, সবাই তো অপেক্ষায়, সকালে কি হয় দেখবে তারা। সকাল হলো, দেখলো ঠিকই ভাগিনা যেই হাতে মানে আঙ্গুলে আংটি পড়ছিল, ওই আঙ্গুলটা নাই, কাটা। তো এটা দেখে তো সবাই অবাক। তো জিন তার প্রতিশোধ ঠিকই নিছে। পরে কবিরাজ সাহেবের কাছে গিয়ে ওর মামা বলল। তো কবিরাজ সাহেব বললো যে দেখেন, আসলে জিনটা অনেক পাওয়ারফুল জিন ছিল, আর যেহেতু এটা আপনারা একটা ভুল করছেন ঠিক আছে, কিন্তু ও আঙ্গুলের বদলে আঙ্গুলি নিয়ে গেছে, জান তো আর নেয় নাই। আপনারা যেহেতু আঙ্গুল নিয়ে নিছেন, যাক এরপর থেকে ইনশাল্লাহ আর কিছু হবে না, আর কিছু হইলে আমাকে বললেন, সমস্যা হবে না। পরে যাই হোক, আর কোনো সমস্যা হয়নি, কিন্তু ওই ভাগিনা তার আঙ্গুলটা হারাইলো, তা একটা ছোট্ট ভুলের জন্য। তো এই ছিল একটা ঘটনা। ঘটনাটা যে ছোট হয়ও আপনাদের হয়তো ভালো লাগছে। ঘটনাটা আমি রংচং মাখিয়ে অনেক বড় করতে পারতাম, কিন্তু করিনি, কারণ আমি প্রথম থেকে বলে আসছি আপনাদেরকে যে আমরা সত্যতে বিশ্বাসী, এবং সত্য ঘটনা, ব্ল্যাক ম্যাজিক ছাড়া সবই ছোটই হয়, এত বড় হয় না আমার শোনা মতে। কারণ আমার সঙ্গে মোটামুটি আরও অনেক গল্প আছে, কাহিনী আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আর আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, আর সর্বোপরি আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।